আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। আয়নাঘর বর্তমানে বহুল আলোচিত। এই আয়নাঘর বলতে সাধারণত আমরা বুঝি যে ঘর আয়না দিয়ে সজ্জিত করা থাকে, অর্থাৎ যে ঘরে আয়না থাকে, আয়না দিয়ে সাজানো থাকে। নারী পুরুষ নিজেকে সজ্জিত করে দেখে নেয়, নিজেকে আয়নায় দেখে মুগ্ধ হয়। কিন্তু আসলে কি তাই? এই আয়নাঘর মানে গোপন বন্দিশালা, মানুষকে নির্যাতনের বন্দিশালা, ভিন্নমতের মানুষের নির্যাতনের বন্দিশালা, নির্মম নির্যাতনের বন্দী জীবনের নাম এই তথাকথিত আয়নাঘর। এই আয়নাঘর দেশে বিদেশে পরিচিত হয়েছে মানুষ নির্যাতনের বন্দিশালা হিসাবে। এই নামটা কে দিয়েছেন জনগণ তা জানে না, তবে আয়নাঘর নামে এই নিকৃষ্ট বন্দিশালা দেশে বিদেশে বর্তমানে সুপরিচিত। প্রকাশিত খবরে তা জানা যায়। কি নির্মম বর্বরচিত নির্যাতনের নাম এই আয়নাঘর। এই আয়নাঘরের ভিন্ন মতের মানুষকে ধরে নিয়ে এসে নির্মম নির্যাতন চালানো হতো। কারণ কারা ধরে নিয়ে আসতো, কারা চালাতো এই নির্যাতন? এই অসহায় মানুষদের কারণে অকারণে ধরে আনতো জনগণ, তা জানতে চায়। এই আয়নাঘর তথা নির্যাতনের বন্দিশালা সম্পর্কে জনগণ আগে কোনো কিছু জানতে পারেনি। জানতে পারলেন সেদিন, যেদিন মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা সহ দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে তা পরিদর্শন করলেন। বিভিন্ন গণমাধ্যমে তা প্রচারিত হল। সেসব চিত্র দেখে জনগণ আতঙ্কিত হয়েছে, বিস্মিত হয়েছে। এরকম ভয়াবহ আয়নাঘর দেখতে এসে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আইয়ামে জাহেলিয়া যুগের কথা। কত নির্মম নির্যাতন অত্যাচার করা হয়েছে। যারা এই আয়নাঘরে আটক ছিলেন তারা কেউ 7-8 বছর, কেউ বা 5 বছর, কেউ বা 2-3 বছর, 1 বছর, 6 মাস বা 3 মাস, যাই হোক না কেন, তাদের মধ্যে কেউ কেউ মুক্ত হয়ে সেখানে গিয়ে তাদের চিহ্নিত ছোট ঘর দেখিয়েছেন। বলা হয়েছে সেই ঘর নাকি একটা কবরের চেয়েও ছোট। আবার অনেক ভাগ্যাহত মানুষ আর ফিরে আসেনি। আয়নাঘর পরিদর্শনে উপস্থিত দুজন উপদেষ্টাও তাদের জন্য নির্দিষ্ট আয়নাঘরের চিত্র দেখিয়েছেন এবং নিজেদের কষ্টের কথা বলেছেন। আরও রয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, আইনজীবী, রাজনীতির মানুষ এবং রাজনীতির বাইরের মানুষ। তারা সবাই ওই আয়নাঘরে আটক ছিলেন বলে তারা জানিয়েছেন। আরও বিস্ময়কর হল, একজন 10-11 বছরের শিশুকে তার মায়ের সাথে ধরে নিয়ে এসেছিল এই আয়নাঘরে। জানি না তার কি অপরাধ ছিল। আজ এই শিশুটিও মুক্ত হয়েছে, বড় হয়েছে। তার বর্তমান বয়স 18 বছর। কেঁদে কেঁদে বলছিল সেই শিশুটি যে আজ 18 বছরের কিশোরী। তার সামনেই তার মাকে নাকি নানা রকম নির্যাতন করা হতো। একদিন এভাবেই নিখোঁজ হয়ে যায় তার মা, কিন্তু আজও ফিরে আসেনি। এই চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, জনগণ তা দেখেছেন। আগে শুনতাম বিদেশি শক্তি এদেশের মানুষকে নির্যাতন করত, আর এখন শুনছি এদেশের শক্তি এদেশের মানুষকে নির্মমভাবে, অন্যায়ভাবে নির্যাতন করছে। যারা নির্যাতন করছে তারা এদেশেরই সন্তান, কারো বাবা, কারো ভাই বা কারো সন্তান। তাদের এতটুকু বুক কাঁপে না বিনা কারণে অন্যায়ভাবে ধরে নিয়ে এসে এই মানুষগুলোকে নির্যাতন করে, গুম করে ফেলে, আবার বিনা বিচারে হত্যা করে কোথাও ফেলে দেয়। এটা ফৌজদারি অপরাধে শামিল। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। এটা মানবতা বিরোধী অপরাধ, মৌলিক অধিকার লঙ্ঘন। কেউ অপরাধী হলে তাকে আইনের আওতায় আনতে হবে। তাকে 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন করতে হবে। কাউকে বিনা কারণে বা বিনা অপরাধে বাড়ি থেকে তুলে আনা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখা বা নিজ হেফাজতে রাখা, গুম করে ফেলা বা হত্যা করে ফেলা, এটা আইন সমর্থন করে না। এটা আইনের পরিপন্থী, এটা অন্যায়, এটা মানবাধিকার লঙ্ঘন। সবাইকে আইন মেনে চলা উচিত। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত চিত্রে দেখা যায়
আয়নাঘর তথা গোপন বন্দিশালায় বেশ কিছু সংস্কারের চিহ্ন তাদের বর্ণনা অনুযায়ী দেখা গেল বিভিন্ন গণমাধ্যমে। অর্থাৎ কোথাও ভাঙা ইট পড়ে আছে, দেয়াল ভাঙা চিত্র, জানালা দরজার গ্রিল এবং কোথাও আংশিক রং করাও হয়েছে। এ ব্যাপারে উপযুক্ত তদন্ত হওয়া উচিত বলে জনমনে প্রত্যাশা। এছাড়াও তথাকথিত আয়নাঘরে যারা নির্যাতিত হয়েছেন এবং পরে মুক্তি পেয়েছেন তাদের মধ্যে কারো কারো বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, বিভিন্ন টিভিতেও তাদের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। এই ব্যাপারেও উপযুক্ত তদন্ত হওয়ার দাবি রাখে। তবে এই আয়নাঘর সম্পর্কে পক্ষে বিপক্ষে নানা কথা উঠেছে। যারা বলছেন এটা আয়নাঘর, তারা তো সরজমিনে পরিদর্শন করে তা দেখিয়ে দিলেন, বিভিন্ন গণমাধ্যমে তা ব্যাপকভাবে প্রচারিত হল, জনগণ তা দেখেছেন এবং জানছেন। আর যারা এর বিপক্ষে বলছেন, অর্থাৎ যারা বলতে চেষ্টা করছেন বা বলছেন যে এটা আয়নাঘর নয়, তারাও তাদের বক্তব্য সাক্ষ্য প্রমাণ সহ দৃঢ়ভাবে জনগণের সামনে উপস্থাপন করতে পারেন এবং তা করা উচিত। জনগণ এটাই প্রত্যাশা করে, তবেই জনগণের সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারবে, কোন রকম সংশয় থাকবে না, সবকিছু পরিষ্কার হয়ে যাবে আশা করি। জনগণ এটাই চায়, তাহলে কারো কোনো বলার কিছু থাকবে না। আমি এতক্ষণ যা বললাম তা বিভিন্ন গণমাধ্যমের খবরের সূত্র ধরেই তা বললাম। পরিশেষে বলবো, অপরাধীর শাস্তি হোক, কিন্তু কোনো নিরপরাধীর যেন শাস্তি না পায়। আজ এ পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।